একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে জাতীয় স্বার্থের প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, এবং আজও আমাদের সঙ্গে আছেন একজন অতিথি, আছেন প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন। আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, তবে যথারীতি তার আগে একটা প্রতিবেদন আমরা দেখতে চাই, যাতে করে একটা ধারণা আমরা পেতে পারি যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে কারসাজির শিকার হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে তারেক রহমানের বক্তব্যের ভিজুয়াল এবং কণ্ঠস্বর ঠিক রেখে বদলে ফেলা হয়েছে অডিও। পুরো বক্তব্যকে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছে। একইভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে এক নারীর ছবি জুড়ে দেওয়া হয়েছে, তারপর কুরুচিপূর্ণ ক্যাপশনে ছড়িয়েও দেওয়া হয়েছে ফেসবুকে। ওদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে পরিকল্পিতভাবে চলছে গুজবের ঝড়। দর্শক, চলুন শুরুতে আমরা ফ্যাক্ট চেকগুলো দেখে নিই, তারপর আলাপে যাব। আবারও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তারেক রহমানের বক্তব্যের ভিজুয়াল এবং কণ্ঠস্বর ঠিক রেখে অডিওকে বদলে ফেলা হয়েছে। এরপর সেটা ছড়িয়ে দেওয়া হলো প্রায় সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন ভিন্ন ভুয়া পেজ এবং প্রোফাইল থেকে। ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার ফ্যাক্ট চেক করে এই বিষয়টি নিশ্চিত করে। ওদিকে ডাকসু নির্বাচনের চলমান প্রচারের মধ্যেই ফেসবুকে ছড়িয়ে পড়ল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর একটি ভিডিওর স্ক্রিনশট। সেখানে গোলাম রব্বানীর পাশে থাকা এক ব্যক্তিকে গোল দাগে চিহ্নিত করে দাবি করা হয়েছে এই ব্যক্তিটি ছাত্র দলের পক্ষ থেকে মনোনীত ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল দাবিটি মিথ্যা। গোলাম রব্বানীর পাশে থাকা ব্যক্তিটি আবিদুল ইসলাম খান নন। গোল দাগে চিহ্নিত এই ব্যক্তির নাম আপেল মাহমুদ সবুজ, যিনি একজন সাবেক ছাত্রলীগ নেতা। ওদিকে একটি হোটেলে এক নারীর সাথে উপদেষ্টা আসিফ সেলফি তুলেছেন এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে আক্রমণ করা হচ্ছে। তবে অনুসন্ধান করে দেখা গেল মিথ্যা দাবি এটি। ভাইরাল ছবিটিও তৈরি করা হয়েছে এআই দিয়ে। দুজনের দুটি ভিন্ন ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে জুড়ে দেওয়া হয়েছে এবং ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ক্যাপশন দিয়ে। ওদিকে ডাকসু নির্বাচনের জন্য ছাত্র শিবির প্যানেল ঘোষণার পর থেকে অনলাইনে ছাত্রলীগের প্যাডে একটি প্রতিবাদ লিপি ছড়িয়ে পড়েছে, যেখানে সাদিক ও ফারহাদকে সাবেক ছাত্রলীগ কর্মী হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানানো হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেল ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ ধরনের কোনো বিবৃতি দেওয়া হয়নি। ছড়িয়ে পড়া বিবৃতিতে বাক্য গঠন সহ বিভিন্ন অসঙ্গতিও দেখা যাচ্ছে। তাই সার্বিক বিবেচনায় ছড়িয়ে পড়া এই সকল পোস্টকে মিথ্যা বলে নিশ্চিত করে ফ্যাক্ট ওয়াচ। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একটি নির্জন স্থানে বস্তার ভেতর থেকে এক ব্যক্তিকে অনেকগুলো মৃত কুকুর বের করতে দেখা যাচ্ছে। ক্যাপশনে দাবি করা হয় এই কুকুরগুলো দিয়ে কাচ্চি বিরিয়ানি বানানো হবে রেস্টুরেন্টের জন্য। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল ভিডিওটি বাংলাদেশের নয়, এটি দক্ষিণ ভিয়েতনামের ভিডিও। সেখানে একটি প্রদেশে 12টি মৃত কুকুর এবং পোষা প্রাণী চুরির জন্য 2 ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছিল। দর্শক, আজ ফ্যাক্ট চেক করে দেখা গেল যে অপতথ্যগুলো ছড়িয়েছে তার প্রায় 50% ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এআই নির্ভর। এর বাইরেও মিরর ইমেজিং বা ফিল্টার দিয়ে এবং কালার ইফেক্ট দিয়ে পুরনো ভিডিওকে মিথ্যা ক্যাপশনে ছড়িয়ে দেওয়া হয়েছে। সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেগুলো থেকে ধারাবাহিকভাবে এগুলো পোস্ট করা হচ্ছে। রাকিব হাসান, ৭১, ঢাকা। মোটামুটিভাবে ধারণা পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়াচ্ছে, এবং সেই সমস্ত অপতথ্যগুলো বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছিলাম যে এদের সঙ্গে 50%-রও বেশি দর্শক যাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু এআই টেকনোলজি প্রয়োগ করা হয়েছে। আমরা আলাপটা শুরু করতে চাই। আগে জানিয়েছি আমাদের সঙ্গে আছেন প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন। আমরা কথা বলি। যেন মোবারক হোসেন, আপনাকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি, কারণ ধারাবাহিকভাবে বিভিন্ন সময় আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকছেন এবং নানামুখী পরামর্শগুলো দিচ্ছেন। আজকে যেটা নিয়ে কথা বলতে চাই, মানে একটা সময় ছিল 2-1টা করে আমরা হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে গুজবগুলো চোখে পড়তো। এখন আমরা হরহামে সেটা দেখতে পাচ্ছি, ফেস শো আপ করা এবং একই সঙ্গে 2টা ছবিকে একত্রিত করে কোনো ভিডিও তৈরি করা। মানে বুঝবে আসলে মানুষ কি করে কোনটা রিয়েল কোনটা ফেক, কোনো টেকনিক কি আছে এবং এটা কি ঝুঁকি বা আপনি দেখেন? আসসালামু আলাইকুম।
তো আসলে যতই দিন যাবে ততই আসলে আমাদের এই ফেক নিউজ অথবা এআই এর ব্যবহার যেমন বাড়বে, অপব্যবহারও সমহারে বাড়বে অথবা এর চেয়ে বেশিই বাড়বে। এবং আপনি যেটা বলছিলেন, একটা স্ট্যাটিস্টিক্স থেকে দেখা যায় প্রায় 37% এই ফেক নিউজ করা হয় হচ্ছে রাজনীতিবিদদেরকে হেয় করার জন্য। এবং যতই দিন যাচ্ছে, এবং আপনি যদি দেখেন 2023 সালে আমাদের এখানে ছিল প্রায় 2000-এর মতো, 2024 সালে প্রায় 100 গুণ বেড়েছে, এবং 2025 সালে যে ডেটা স্ট্যাটিস্টিক্স এতে দেখা যাচ্ছে তা হয়তো 2 গুণ এবং 3 গুণ বাড়বে। যেহেতু সামনে আমাদের ইলেকশন আছে, আমাদের প্রযুক্তিগতভাবে যেই আমরা সবাই মানে প্রযুক্তিতে সক্রিয় হচ্ছি, তো সেখানে দেখা যাবে আপনি যেটা বলছিলেন যে ফেস ক্লোনিং করা যাচ্ছে, ভয়েস ক্লোনিং করা যাচ্ছে। এবং আমাদের দেশে এখনও এই ব্যাপারগুলি আসে নাই, কিন্তু ইউরোপ, আমেরিকাতে, ইভেন ইংল্যান্ডে দেখা যাচ্ছে একজন ম্যানেজারের ভয়েস কল, ভিডিও কল, সে ভিডিও কলের মাধ্যমে আপনাকে যদি কেউ ভিডিও কল করে এবং আপনার কাছ থেকে যদি কেউ টাকা চায় অথবা বিকাশে অথবা যে কোনো একটা মাধ্যমে যদি টাকা চায়, আপনি কিন্তু দিয়ে দিবেন। জি। আপনি ধরতেও পারবেন না যে আসলে যেই লোকটা টাকাটা চাচ্ছে এ আপনার নিকট আত্মীয় না, অন্য কেউ না। তো এই ধরনের টেকনোলজিগুলি আসতেছে, কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে যে আমাদের আসলে জনসচেতনতাটা ওইভাবে বৃদ্ধি হচ্ছে না। এবং আমরা যেহেতু প্রযুক্তিটা হঠাৎ করে মানে খুব ফাস্ট কিন্তু আমরা অ্যাডপ্ট করি, এবং এই যে অ্যাডপ্ট করার সাথে সাথে যেটা হচ্ছে, যারা একটু স্মার্ট অথবা একটু, যে কোনো প্রযুক্তিকে আপনি দুইভাবেই ব্যবহার করতে পারেন, একটা হচ্ছে ভালো দিক, একটা খারাপ দিক। আর আপনি যখন ভালো দিকের রাস্তাটা পাবেন না, তখনই কিন্তু আপনি আসলে খারাপ দিকটাতেই বেশি সময়টা দিবেন। এবং আরও একটা ব্যাপার দেখেন যে আমরা যেভাবে দেখছি যে প্রযুক্তিগুলো লাস্ট 30 বছর যদি আপনি দেখেন, এই এআই আসার আগে আপনি দেখেন মানুষের 5টা ইন্দ্রিয় আছে। সো শুধু বর্তমানে আপনি ঘ্রাণ ইন্দ্রিয় ছাড়া বাকি 4টা ইন্দ্রিয় কিন্তু চলে আসছে। যেমন টাচ, যদি আপনি বলেন টাচ স্ক্রিন আসছে, এবং আপনি যদি বলেন একটা সময় কম্পিউটার শুধু ক্যালকুলেশন করতে পারতো, এখন কিন্তু কম্পিউটার কথা বলতে পারছে। বাট যখনই আপনি এআইয়ের ব্যবহারটা দেখছেন, তখন কিন্তু আমরা অনেক বেশি মানে হচ্ছি, যে খুব অবাক হচ্ছি। অথচ একটা মানুষের ব্রেনে কিন্তু 100 বিলিয়ন নিউরন আছে। এই নিউরনগুলোর প্রতিনিয়ত যদি আমরা ভালো কাজে ব্যবহার করতাম, এখান থেকেও কিন্তু অনেক আউটপুট পেতাম। আউটপুট পেতাম। একটা বিষয় একটু বলবেন, মানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওনার বক্তব্যের ফুটেজটা ঠিক রাখা হয়েছে এবং ওনার কণ্ঠস্বরটাকে ঠিক রাখা হয়েছে, কিন্তু অডিওর যে ভাষাটা সেটাকে পরিবর্তন করে ফেলা হয়েছে, এবং এমনভাবে করে ফেলা হয়েছে যে হঠাৎ করে শুনলে এটা মনে হবে উনি বলছেন, কারণ যে লিপসিং সেটাও আসলে পুরোপুরি মেলানো হচ্ছে, তারপর সবকটি প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই জায়গাটা আসলে বোঝার উপায় কি? কোনো সহজ প্রক্রিয়া কি আছে? এর জন্য আপনি যেটা আছে, বেশ কিছু টুলস আছে। হ্যাঁ, তো এই টুলসগুলো আসলে আপনি কখন যাবেন, একটা ঘটনা অথবা একটা যখন রিউমার ছড়িয়ে গেল, ছড়াতে ছড়াতে আপনার যা হওয়ার তা তো হয়েই গেল। জি। এরপরে আপনি এটা চেক করলেন, চেক করে আপনি করবেনটা কি, ততক্ষণ তো জিনিসটা আসলে ছড়িয়ে গেল। তো এর জন্য যেটা হচ্ছে যে, যেটা মানে ভালো উপায় হচ্ছে যে কেউ আপনাকে এটা খ্যাপানোর জন্য করুক অথবা আপনাকে হেয় করার জন্য করুক, এটার জন্য আসলে নির্লিপ্ত থাকাটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা সলিউশন। আচ্ছা। এবং আপনি যদি রিয়েক্ট করেন, তো সে আরও ইন্টারেস্ট পাবে এবং আপনার দ্বিগুণ গতিতে অথবা 4 গুণ গতিতে আপনার বিরুদ্ধে আরও মানে এই টেকনোলজিগুলি আরও ব্যবহার করতে শুরু করবে আর কি। এখন তো প্রান্তিক অঞ্চলে যে মানুষটা আছেন, তারা তো আসলে এই বিষয়গুলোকে সত্য ভেবেও ফেলতে পারেন। সেই জায়গা থেকে তো ডিজিটাল লিটারেসির প্রয়োজন তো রয়েছে। মানে সাধারণত বিশেষজ্ঞরা এটা বলেন যে যখনই কেউ অপতথ্যগুলো ছড়াচ্ছে, তখন প্রথমত সে অপতথ্য যিনি ছড়াচ্ছে তাকে খুঁজে বের করা উচিত, এবং দ্বিতীয়ত সে অপতথ্যটাকে আসলে অকার্যকর করে দেওয়া উচিত সঠিক তথ্য দিয়ে। মানে এক্ষেত্রে আসলে কিভাবে শুরুটা করা যেতে পারে? এক্ষেত্রে আমি যেটা মনে করি যে, দেখেন আমাদের দেশে প্রায় 5 কোটির মতো স্মার্টফোন আছে, তো ইন্টারনেটের ব্যবহারকারীও এর চেয়ে বেশি আছে। তো আসলে এই যে ধরনের যে ইনসিডেন্টগুলো হচ্ছে, যারা ভুক্তভোগী হচ্ছে, এইটাকে যেমন সামনে যদি ইলেকশন আসে, আপনি ইলেকশনে যতটা বেশি প্রচারণা করবেন, তাছাড়া এই এআই টেকনোলজিস অথবা এইগুলা দিয়ে যত ধরনের প্রতারণা করা যায়, এইগুলোর ব্যাপারে যদি মানুষকে জনসচেতন না তৈরি করতে পারেন, একদম প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষ, সে হয়তো একটা ফার্স্ট ভিডিও দেখলো, তাকে কিন্তু বোঝানো খুব ডিফিকাল্ট। আপনি দেখবেন শহরের একটা মানুষ একটা জাল টাকা যত দ্রুত শনাক্ত করতে পারে, আমাদের কোরবানির সময় যারা গরুর হাটে আসেন, যারা হয়, তারা কিন্তু অনেক বেশি প্রতারিত হয়, তারা কিন্তু অতটা সচেতন থাকে না। ঠিক একই রকমভাবে এই ধরনের ভিডিওগুলি প্রত্যন্ত অঞ্চলের মানুষকে অনেক বেশি প্রভাবিত করে, এবং তাদেরকে বিভিন্নভাবে আপনি মিসগাইড করতে পারবেন। এবং এটার কিন্তু একটা দূরভিসন্ধিমূলক একটা থাকে যে কাউকে হেয় করার জন্য। একদম। আপনি শুরুতে যে পয়েন্টটা বলেছেন সেটা সত্যিকার অর্থে খুবই আশঙ্কার একটা পয়েন্ট, যে কখনো মেসেঞ্জার বা এরকম হোয়াটসঅ্যাপে একটা ভিডিও কল আসলো এবং পরিচিত মানুষ আমাকে ভিডিও কল দিল, এবং দেখা গেল যিনি কথা বলছেন তিনি আমার পরিচিত মানুষ হলেও বেসিক্যালি উনি নন, এটা তার এআই কোনো ভার্সন দিয়ে তৈরি করা হয়েছে কোনো অ্যাপের মাধ্যমে।
সেই হিসেবে নিশ্চয়ই যিনি কথা বলবেন, আমাকে প্রতারিত করবেন, তিনি আমার সম্বন্ধে তথ্যগুলো জেনেই তো করবেন। সেই তথ্যগুলো আসলে কিভাবে তার কাছে পৌঁছাচ্ছে? আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন যে যেটা সিম্পল, আমি আপনাকে বলি যে আমি ব্যক্তিগতভাবে দেখা গেল যে আমি 2টা ফোন নাম্বার ব্যবহার করি। একটা ফোন নাম্বার মানুষকে দিই, আরেকটা ফোন নাম্বার আমি দিই না। তো আসলে আমরা কিন্তু বিভিন্ন জায়গায়, আমি ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলছি, বিভিন্ন জায়গাতে আপনার ডেট অফ বার্থ, আপনার মায়ের নাম, আপনার বাবার নাম, অর্থাৎ সমস্ত তথ্য কিন্তু আমরা অনায়াসে দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দেওয়ার ফলে আপনার সমস্ত তথ্য, ব্যাংক থেকে যখন একটা কল আসে, যেই তথ্যগুলো চাওয়া হয় তথ্যগুলো বাজারে অহরহ পাওয়া যাচ্ছে। তো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের আসলে সচেতন হতেই হবে। আদারওয়াইজ কিন্তু আমাকে ফেসবুক অথবা বিভিন্ন জায়গায় ফ্রি তথ্য চাচ্ছে আর আমি দিয়ে দিচ্ছি। আসলে এই একটা তথ্য ওরা 20 টাকাতে বিক্রি করে, 25 টাকায় বিক্রি করে। অথচ আমার কাছে যখন বলে, এবং আপনি দেখবেন এটা জাস্ট আমার একটা আইডিয়া, এখন দেখবেন আমাদের দেশে একটা সময় ডাটা এন্ট্রির জন্য প্রচুর কাজ হতো। এই ফেসবুক আসার পরে এখন কিন্তু ডাটা এন্ট্রির জন্য ইউরোপ আমেরিকাতে দরকার পড়ে না, কারণ আমাদের এই ডেটা, পিউরিফাইড ডেটাগুলি আমরা নিজেরা ফেসবুকে ইনসার্ট দিচ্ছি, ফেসবুক অ্যানালাইসিস করছে। এবং আরও ইন্টারেস্টিং বলি, আমরা যখন জিমেলে একটা আইডি খুলি, ওইখানে যে এগ্রিমেন্টের মধ্যে কি লেখা আছে আমরা কখনো পড়ে দেখি না, এবং এগ্রিমেন্টে খুব সুন্দরভাবে লেখা আছে যে আপনার এই ডেটাগুলি আমরা বিজ্ঞাপনের কাজে ব্যবহার করতে পারবো, এবং প্রত্যেকটা একদম মানে আমাদেরকে বলেই দেওয়া হচ্ছে এই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনার কাছ থেকে আমরা নিতে পারি, এবং আমরা তাদের সম্মতি দিচ্ছি না পড়েই, এবং যার ফলে আসলে পরবর্তীতে এটা বেহাত হচ্ছে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সামনের পর্বে আমরা এআই নিয়ে আরও বিস্তারিত আলাপ করার চেষ্টা করব, সচেতনতার জায়গাটা নিয়েও কথা বলার সুযোগ হবে আশা করি। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন, এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে এআই ভিত্তিক গুজবগুলোর পরিমাণ বাড়ছে, কী ধরনের সচেতনতার জায়গা প্রয়োজন, কোথায় কাজ শুরু করা উচিত, সেগুলো নিয়ে মূলত আমরা কথা বলছিলাম। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে, এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন reference.71tv@gmail.com, অথবা ফেসবুকেও যুক্ত হতে পারেন www.facebook/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথেই।